দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, তদন্ত কেমন হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আজকে একটি মন্তব্যই বুঝতে পেরেছি, এবং সিবিআই কেমন তদন্ত করছে তারও কিছু ইঙ্গিত ওখান থেকে গোটা দেশের মানুষ পেয়েছেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা দীপাঞ্জন বাবু, যে বিনীত গোয়েল একটা ক্রাইম সিন রক্ষা করতে পারেনি, যে বিনীত গোয়েল অভয়ার খুন এবং ধর্ষণের তদন্ত ধামাচাপা দিতে অথবা তার তথ্য প্রমাণ লোপাট করতে সর্বশক্তি নিয়োগ করেছে, সেই বিনীত গোয়েল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এলিট স্পেশাল টাস্ক ফোর্সের মাথায়। কেমন লাগছে? প্রচুর সন্ত্রাস দমন, নাশকতা বিরোধী অভিযান তো করেছেন। কেমন বোধ করছেন দীপাঞ্জন বাবু? শরীরটা কেমন লাগছে? ঠান্ডা, গরম, কেমন? একটা সময় সব সয়ে গিয়েছিল। তোমার যে প্রোগ্রামের ছিল না প্রাতিষ্ঠানিক প্রতারণা, আমি সেই হিসাবে বলি যে মুখ্যমন্ত্রী কিরকম ভাবে বাংলার মানুষকে প্রতারণা করছেন। আমি 1 মিনিটের জন্য এই দুর্বিনীত গোয়েলকে সরিয়ে দিচ্ছি। তোমার মনে আছে ত্রিফলা স্ক্যাম, বাংলার প্রথম ত্রিফলা স্ক্যাম নিয়ে অ্যাকশন নিয়েছিলেন একজন আইপিএস অফিসার। একটু থামিয়ে জাস্ট আমাদের দর্শকদের জন্য এই ছবিটা ডেসক্রাইব করে দিই। আপনি হয়তো দেখতে পাচ্ছেন বিনীত গোয়েল এই মুহূর্তে লালবাজারে তার উত্তরসূরি মনোজ বর্মাকে তার কমিশনারের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। দুর্গাপুজোর আগেই দায়িত্ব বুঝিয়ে দিলেন। আশা করি দুর্গাপুজোয় কোনো সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী যেমন আশঙ্কা প্রকাশ করেছিলেন 2007-এ ষষ্ঠীর দিন বদলে যখন সমস্যা হয়নি, তখন এখন মহালয়া আসেনি, এবারও নিশ্চয়ই সমস্যা হবে না। 2024-এ ব্যবস্থাপত্র আরও আধুনিক হয়েছে, কিন্তু আমি বলছি কলকাতার পুলিশের ক্ষেত্রে হয়তো ব্যবস্থাতে কোনো সমস্যা হবে না, হয়তো কোনো উদ্বেগের জায়গা নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসটিএফকে নিয়ে কোনো উদ্বেগের জায়গা আছে কি? এই দুর্বিনীত কমিশনার, যিনি 7,000 লোকের টুপটাপ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা দিবসের দিন রাত্রিবেলা এসে পড়ার খবর পান না, তিনি সন্ত্রাসবাদী ঢুকে পড়ার খবর ঠিকঠাক পাবেন তো ফোর্সের কাছ থেকে? ফোর্সকে লাগাতে পারবেন তো সে কাজে? আমি এটাই বলতে চাইছি যে ওই যেটা বলছিলাম যে ওই ত্রিফলা স্ক্যামে কে জয়রামন নর্থ বেঙ্গলের ডিআইজি ছিলেন, এবং উনি একজন ডিএম, তৃণমূলের এক এমএলএ এবং আরেকজন বোধহয় এসডি এর চেয়ারম্যান ইয়া সামথিং, এদের গ্রেপ্তার করেছিলেন এবং সাংঘাতিক দুর্নীতির ব্যাপার ছিল। দীপাঞ্জনবাবু বলুন প্লিজ। যোগাযোগ বিচ্ছিন্ন হলো। বেশ, দীপাঞ্জনবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আমি তার আগে মণিশঙ্কর বাবুর কাছে আসি। মণিশঙ্কর বাবু, কেমন লাগছে একজন আইনজীবী হিসেবে, নাগরিক হিসেবে বিনীত গোয়েলকে ওখানে দেখে কেমন লাগছে? প্রতারিত বোধ করছেন নিজস্ব? প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথমে যেটা শুরু করলেন যে মমতা ব্যানার্জি প্রতারণা করেছে, মানে ইংরেজি জায়গা বলে চিট করে ডাক্তারদের মুখে, সেটা তো শুনলাম না। ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো কয়েকজন গানের আর্টিস্টের নাম করলেন, অঞ্জন দত্ত, নচিকেতা, সুমন চট্টোপাধ্যায়। তো ডাক্তারবাবুকে বলি, যদি গান যদি এতই নিশ্চয়ই আপনার কাছে খোঁজ আছে, তাহলে নচিকেতা সব থেকে বড় মানে বেশি লোক শুনেছে যে গানটি, সেই গানটার নাম হচ্ছে ও ডাক্তার তুমি কত শত পাস করে শিশু বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ, সরকার না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ, সেখানে জবাই হবে উপরই কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার। সেইটিও তাহলে উদ্ধৃত করতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। আমাদের ডাক্তার দিকে দরকার, মানুষের দরকার। মমতা ব্যানার্জি দেখেছেন ডাক্তাররা অনশনে বসেছেন, সেই জায়গা থেকে না সেই জায়গায় অসুবিধা কি হচ্ছে জানেন তো? আপনি বলবেন পদত্যাগ চায়, তারপরে বলবেন যে তাকে সরাতে হবে। সরালে কি তার মৃত্যু চাই বলে দিন। আচ্ছা বলে দিন, যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ কোথাও একটা যাবে নাকি? আপনি কি বল, ক্লাস 4-এ যে ছাত্রটা ফেল করেছে তাকে ক্লাস 5-এ মনিটর করা হয়েছে, সেটা তো আপনার দেখার বিষয় না ব্যাপারটা। সে তার জন্য তো সিস্টেম আছে, তার জন্য তো সিস্টেম আছে। আচ্ছা, পড়াশোনাতে এরাও করেছে। তাই হয়, সতেরো আপনি শুনেছেন? যদি তাই হয়, পরে ফেল করা ছাত্র ক্লাস 5-এ মনিটর শুনেছেন? না, যদি তাই হয় তাহলে তো সিল বদলে যাবে। আমি বলছি যদি হয় তাহলে নিশ্চয়ই আবার সেটা নিয়ে মামলা হবে। এরকম দেখেছি। কে মামলা করবে বলুন তো? কথায় কথায় মামলা করবে? আপনি বলছেন চিটিং করেছেন, এত বড় উকিলকে দিল ইন্দিরা জয় সিংকে, সেখানে মমতা ব্যানার্জি চিটিং করেছে এই কথাটা বলতে পারলেন না? আপনি বলতে পারছেন একজন অ্যাঙ্কার হয়ে, আর ইন্দিরা জয় সিংকে এত বড় একটা চিটিং করেছে মমতা ব্যানার্জি, সেটা আজকে বলতে পারলো না? আমরা তো দেখলাম। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে দেখবেন সব থেকে মারাত্মক জিনিস হচ্ছে যতগুলো হিয়ারিং হচ্ছে একটা করে ইনসিডেন্ট হচ্ছে, সেই ইনসিডেন্টগুলো প্রমাণ করছে
হচ্ছে যে এখানে পলিটিক্স করতে যাচ্ছে। আজকেও সেরকম একটা ইনসিডেন্ট ঘটেছে এবং জয় সাহেব বলেছে যে আমি কোনো মতেই বলবো না যে মমতা ব্যানার্জিকে বা ওখানকার চিফ মিনিস্টারকে রিজাইন করতে, সেটা এক্সপেক্ট করবেন না আমার কাছে। ফলে না, সে তো জানা টান গেছে, নিচ্ছিল তারা পলিটিক্সের খারাপ দিকে। উদ্দেশ্যে গেছেন, বেশ ডাক্তাররা খুব ভালো মানুষ, তারা একদম গো ব্যাক করে একদম অ্যাপলিটিক্যাল একটা অর্গানাইজেশন করে সেটাকে মানুষের মধ্যে একটা অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে এসছে, যার জন্য এটা এখনো আছে। নাহলে বিজেপি সেটা কি- বলুন, না, না, সিপিএম আচ্ছা, বলুন, মনীষা বাবু, আপনারা আপনি বলুন বলুন, এই রাজনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য মনীষা বাবু। এটা অনেকটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন বলেই মাথা নত করে ডাক্তারদের কথা শুনে একটা মিনিট তৈরি করে সেটা তৈরি করে। মণিশঙ্কর বাবু, আপনি তো একটা দুর্গাপুজো করেন, আমি আপনাকে দুর্গাপুজো দিয়ে উদাহরণ দিচ্ছি, অন্য কিছু দিয়ে বলছি। আপনি আপনার পাড়ার দুর্গাপুজোর সঙ্গে ভীষণভাবে যুক্ত, ওতপ্রোতভাবে। আপনি আপনার পাড়ার দুর্গাপুজোটা 1 বছর করতে ফেল করলেন, আপনার মনে হয় সুব্রতদা বেঁচে থাকলে একডালিয়ার পুজোর সেক্রেটারি করে দিতেন আপনাকে পরের বছর? করতেন না না, এই খবরটা থাকলে করতেন। তার সঙ্গে তো এই ঘটনাটা কোনো রেলিভেন্সই আসছে না। আমার তো আরো বেশি রিলেভেন্ট মনে হচ্ছে। আপনার আমার তো আরো বেশি relevance- না, না, relevant মনে আপনারা হচ্ছে। মনে- আপনারা- যে লোকটা একটা ক্রাইম সিন শুনুন, পাহারা দিতে পারে না, আপনারা গোটা যতই দেশে যে চান ধর্ষণ না- এবং খুন নিয়ে আলোচনা শুনুন, হয়, আপনি- সেই ধর্ষণ এবং খুনের তদন্ত করাতে পারে না, সেই লোকটা সন্ত্রাসবাদী আমি আক্রমণের বলছি- মোকাবিলা করবে। আমি বলছি যে দীপাঞ্জন বাবুর সাথে আবার আমি- যোগাযোগ আমি- করছি, আসছি। দীপাঞ্জন বাবু, আপনার কি মনে হয় বলুন, আপনি বলছিলেন, কন্টিনিউ করতে পারলেন না, ফ্রিজ হয়ে গেল, প্লিজ। ওখান থেকে কন্টিনিউ করি। সেই কে জয়রামন যখন অত বড় একটা দুর্নীতির তদন্তে উনি অ্যারেস্ট করেন ডিএম কে এবং একজন শাসক দলের এমএলএ কে, ওনাকে ক্লোজ করে দেওয়া হয়। 6 মাস রাইটার্স বিল্ডিং এর একটা ঘুপচি ঘরে বসিয়ে রাখা হয়, কোনো কাজ নেই, শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে বাড়ি ফিরতেন 6 মাস। কারণ কি? উনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তারপর ওনা এখন কোথায় কে জয়রামন? ফরেনসিক ল্যাবরেটরি চিফ অ্যাডমিনিস্ট্রেটর, একজন আইপিএস ডিআইজি আইজি র্যাঙ্কে। আর এই দুর্বিনীত গোয়েল, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে এসটিএফ এর এডিজি, যেটাকে আমরা বলি পুলিশের, রাজ্য পুলিশের সব থেকে গুরুত্বপূর্ণ পদ, ডিজির পরে। কেন ওনাকে ক্লোজ করা যেত না? কম্পালসারি ওয়েটিং এ রাখা যেত না? অথবা সন্দীপ ঘোষের মতোই অফিসার অন স্পেশাল ডিউটি করে রাখা যেত? এখন ওকে যে স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি করে রাখা হয়েছে, সেই স্পেশাল টাস্কটা কি? বিরোধীদের ফোনে নজর রাখা। এই লোকটা কি পারবে কোনোভাবেই সন্ত্রাসবাদী দমন করতে? যে লোকটা নিজে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে বলছে আমার ইন্টেলিজেন্সে আমি ফেলিওর, উনি কি খবর রাখতেন যে একজন সিনিয়র আইপিএস অফিসার ওই এলাকার দায়িত্বে যখন ভাঙচুর হচ্ছে আরজিকর হসপিটালে, সেই আরজিকর হসপিটালে একটা কোনো রেস্ট রুমে ঘুমাচ্ছিলেন, মানে রাত্রেবেলা মধ্যরাতে টায়ার্ড হয়ে গেছিলেন বেচারা? এই ইন্টেলিজেন্স কি ওনার কাছে ছিল না? প্রশ্ন হচ্ছে, এত বড় একটা প্রাইজ পোস্টিং দিতে হচ্ছে, মমতা ব্যানার্জির কোথায় দায়বদ্ধতা? কে কান টানলে কি মাথা এসে যাবে, সেজন্য কানটাকে আমাকে বাঁচাতেই হবে? যে এটা তো ও যা চেয়েছে ওকে তাই দেওয়া হচ্ছে। কে জয়রামন সেরকম ভাগ্য করে আসেননি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন, আজকে ফরেনসিক ল্যাবরেটরিতে একটা কোনায় বসে আছেন চিফ অ্যাডমিনিস্ট্রেটর, একজন আইজি। আর যে লোকটা বাংলার ইতিহাসের সব থেকে ঘৃণিত পুলিশ অফিসার, তাকে আপনি এডিজি এসটিএফ বানাচ্ছেন, তিনি সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পারবেন? আরে 40টা গুন্ডার মোকাবিলা করতে পারেন না। তারপর মাই কমান্ড করতে থাকেন, ওনার কমান্ডে ওনার একজন ওসি সে গ্রেপ্তার হয়ে বসে আছে। এটা আর কিছুই নয়, এটা এখন তুষ্টিকরণ চলছে। যেভাবে হোক প্রোটেক্ট করতে হবে বিনীত গোয়েলকে, কারণ বিনীত গোয়েল অনেক কিছু জানে। এটা এখন মমতা ব্যানার্জি স্বীকার করুক, আর না করলে কোর্টে একদিন না একদিন গিয়ে ওই শপথ নিয়ে স্বীকার করতে হবে, নাহলে বিনীত গোয়েলকে স্বীকার করতে হবে। বিনীত গোয়েল বেশি দূরে নেই, এডিজি এসটিএফ কেও ডাকবার ইতিহাস রয়েছে, আইপিএস অফিসারদের জেলে যাওয়ার ইতিহাস রয়েছে। তৈরি থাকুক। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা ভোটে করা একটি মন্তব্য প্রতিশ্রুতি নিয়ে, তারই করা মন্তব্য আমি 2-1 দিন আগে শুনিয়েছিলাম। আমার মনে হয় আরেকবার শোনাই, তারপর শিল্পবাবু আপনার কাছে আসছি। প্রতিশ্রুতিকে কি চোখে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে দেখতেন অ্যাটলিস্ট 2021 সালে, এখন কি চোখে দেখেন জানি না, কেন আজও গুচ্ছ প্রতিশ্রুতির ফাইল করে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে সওয়াল করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা।